This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। এখন সময় ঠিক দুপুর দুটো মানে আপনারা জানেন সময় এখন ফুল অ্যান্ড ফাইনালের। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, তবে শুরুতেই মধুকল্পিতা আমরা বরং নির্বিঘ্নেই শেষ হলো এসএসসির পরীক্ষা, নবম দশমের লিখিত পরীক্ষা, সেদিকে নজর রাখা যাক। কারণ দেখুন, বিশেষভাবে সক্ষমদের পরীক্ষাও শেষ হয়েছে দুপুর দুটোয়। রাজ্য জুড়ে পরীক্ষা দিলেন প্রায় 3,19,000। যদিও পরীক্ষার্থীদের মধ্যেও দাগিরা কেউ ছিল কিনা তা স্পষ্ট করতে পারেনি কমিশন। এই সমস্ত কিছু নিয়ে একটা কনফিউশন রয়েছে, তবে তার মধ্যে আমাদের প্রতিনিধিরাও রয়েছেন বিভিন্ন সেন্টারে, পরীক্ষা সেন্টারগুলোর বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কৌশিক, আমাদের সঙ্গে রয়েছে কনিষ্ক। আমি প্রথমেই কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, বিশেষভাবে সক্ষম যারা, তাদেরও পরীক্ষা দুপুর দুটোয় শেষ, কি বলছেন তারা? তাদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে? একদমই তাই, যে যারা বিশেষভাবে সক্ষম তাদেরও পরীক্ষা শেষ হয়েছে, বেরিয়ে এসেছে পরীক্ষা কেন্দ্রের বাইরে, এবং তার এক অন্য অভিজ্ঞতার কথা তার মুখ থেকে আমরা বরং শুনে নেব। পরীক্ষা দিলেন? হ্যাঁ, দিলাম। কতক্ষণ টাইম পরীক্ষা ছিল? সবার মতোই? 1.5 ঘন্টা। হ্যাঁ, সবার মতোই। হ্যাঁ। কোন বিষয় ছিল আপনার? আমার জিওগ্রাফি। এই যে এর আগে কি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, এর আগে দিয়েছি। কত সালে? 16-তে। তখন কেমন ছিলেন আপনি? তখন সুস্থ ছিলাম আমি। তারপরে কি হলো? তারপরে 2022 সালে অ্যাক্সিডেন্ট হয়ে আমি প্রতিবন্ধী হয়ে যাই, 90% প্রতিবন্ধী। এই বছর প্রতিবন্ধীভাবে পরীক্ষা দিলেন? হ্যাঁ। তো পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা ভালো হয়েছে। 16 সালের অভিজ্ঞতা আর 25-এর অভিজ্ঞতা সেটা অনেকটা ডিফারেন্স। কীরকম? মানে এবার খুব ভালোভাবে হয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে এই পরীক্ষাটা হয়েছে। এবার 16 সালে কি উত্তীর্ণ হতে পেরেছিলেন? না, 16 সালে উত্তীর্ণ হতে পারিনি। এবার আশাবাদী? এবার আশাবাদী। তবে যে তো আপনার কাছে যে 2016 সালে তখন আপনি একজন ফিট ক্যান্ডিডেট, একদম 100% ফিট, সেই জায়গায় যে প্রতিবন্ধকতা সেটা কতটা মনে কি কোথাও আঘাত দিয়েছে? মনে আঘাত তো একটু লেগেছে, তবুও প্রতিবন্ধকতাকে জয় করার চেষ্টা করছি। অনেকে তো অনেক কিছু করে, সেই ক্ষেত্রে জয় করার চেষ্টা। হ্যাঁ। তো আশাবাদী? কোন আশাবাদী? আমার জিওগ্রাফি ছিল। তো এই যে বিভিন্ন সময় দুর্নীতির কথা সামনে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি এখনো কি সেই জায়গায় মনে হচ্ছে কোথাও একটা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা নেই? আমি আশা রাখছি সরকারের কাছে, আর যাতে এইরকম বিভ্রান্তিমূলক কোনো কিছু না হয়, যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়, এবং এটার জন্য আমরা আশাবাদী। যারা আমরা আছি, আমাদের মতো যারা সুস্থ আছে বা আমার মতো যারা অসুস্থ আছি, তারা যেন অন্তত কিছু একটা তাদের হয় ভবিষ্যতে। এই যে আমরা পড়াশোনা করেছি, শিক্ষিত হয়েছি, অনেক টাকা পয়সা খরচ করেছি। একদম, তিনি তার অভিজ্ঞতা জানাচ্ছিলেন এবং সেই অভিজ্ঞতা আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছিলাম। আরও আমাদের প্রতিনিধিরাও রয়েছেন। একেবারেই তন্নিষ্ঠা এই মুহূর্তে দীক্ষা রয়েছেন, সরাসরি আমরা দীক্ষার কাছে চলে যাবো। দীক্ষা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে যারা পরীক্ষার্থীরা, যারা পরীক্ষা দিয়ে বেরোলেন, তারা কি বলছেন? কতটা আশাবাদী তারা? দেখো, পরীক্ষা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আমি মনির ইন্দ্রচন্দ্র কলেজের বাইরে দাঁড়িয়ে রয়েছি। পরীক্ষার্থীরা বেরিয়ে গেছেন, সকলেই প্রায় বেরিয়ে গেছেন। এই কলেজে আমরা দেখেছিলাম সকাল থেকেই বেশিরভাগ পরীক্ষার্থী কিন্তু ছিলেন ভিন রাজ্যের, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পরীক্ষার্থী ছিলেন। এখানকারও পরীক্ষার্থী ছিলেন, এমনও পরীক্ষার্থী ছিলেন যারা 2016-তে পরীক্ষায় চান্স পেয়ে চাকরি করছিলেন এবং চাকরি করতে করতে চাকরি গেছে এবং তারা পরীক্ষা দিয়েছেন। এরকমও লোকজনকে পেয়েছি আমরা কিছু লোকজনকে একটু ধরে নেবার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে যারা নতুন फ्रेश कैंडिडेट তাদের সঙ্গে একটু কথা বলবো। एक्सक्यूज मी, आप एग्जाम दिए हैं जी? तो फ्रेश कैंडिडेट मतलब 60 नहीं आया, फ्रेश कैंडिडेट। कौन सा सब्जेक्ट था आपका? मैथमेटिक्स। कैसा रहा था एग्जाम? पेपर कैसा था? ठीक ठाक था एग्जाम पेपर ठीक था? हाँ। मतलब इजी था? नहीं, इजी तो नहीं था और ना बहुत टफ है, मॉडरेट पेपर था। तो आप खुश है पेपर से? हाँ, ठीक है। इसका जो एक कार्बन कॉपी देने वाले थे वो दिया? हाँ, वो है हमारे पास, वो आपको दिया गया है इस बार। सर, एक बार आपको और बार पूछेंगे, आप 2016 में एग्जाम दिए थे, आप टीचर थे, फिर आपको एग्जाम देना पड़ा। ये सब मेरे स्टूडेंट है। आप स्टूडेंट के साथ एग्जाम दे रहे हैं? कैसा था आज का पेपर? ठीक था, एवरेज पेपर था, ठीक है। देखिए, मैथ्स है ना, बोल नहीं सकते। हमको लगा मैम ने पढ़ाई किया और मेरा पकड़ अच्छा है, मेरा सब्जेक्ट पे लास्ट टाइम भी निकाल लिया, तो अभी निकल जाएगा एग्जाम मेरा।
लेकिन आपको 2016 के बाद फिर एग्जाम देना पड़ रहा है। 7 साल आप नौकरी किए, उसके बाद आपको आप लोग को तो एक गुस्सा था कि क्यों बार बार अभी भी है गुस्सा, अभी भी है गुस्सा। लेकिन किसके पर निकाले बताइए आप, किस पे निकालेंगे? अभी कहीं निकालेंगे तो पुलिस को उठा के ले जाएगी। किस पे निकालेंगे गुस्सा? ममता बनर्जी को छू नहीं सकते हम, बर्ते बाजू को छू नहीं सकते हम। अगर मिल जाता तो उससे पूछेंगे हम क्यों चोरी किया आप लोगों ने। चोरी तो नहीं लोगों ने किया ना, चोरी कोई तो किया है, पैसा तो उड़ाया है। कौन उड़ाया? हम तो नहीं उड़ाया, ये कोई तो उड़ाया नहीं है, सरकार का आदमी उड़ाया है, सरकार के पास ही पैसा गया है। तो जो चोर लोग को सजा नहीं मिली, हम लोगों को मिल गया। मतलब अजीब है, मतलब आप सोच भी चोरी किया कौन है, सजा ले रहे हैं हम लोग। দেখছো যেটা বললেন, এখানে ফ্রেশ ক্যান্ডিডেট যারা রয়েছেন এবং যিনি 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তিনি চাকরি করছিলেন, তার স্টুডেন্ট, তার সঙ্গে তিনি আজকে পরীক্ষা দিচ্ছেন এবং তার বক্তব্য হচ্ছে তিনি শিবপুরের একটি হিন্দি মিডিয়াম স্কুলের ম্যাথমেটিক্সের টিচার। তার বক্তব্য হচ্ছে 2016 পরীক্ষা দিলাম। ভিন রাজ্যের পরীক্ষার্থীদেরও একটা ভিড় রয়েছে, কেউ উত্তরপ্রদেশ, কেউ বিহার, কেউ রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থীরা তারা এসেছেন এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা লাগাতার আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি। বাংলা এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যে পরীক্ষার্থীর ভিড়, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থীরা তারা এসেছেন। যোগী রাজ্যে হচ্ছে না শিক্ষক নিয়োগ, দাবি চাকরি প্রার্থীদের। কি বলছেন শোনাই আপনাদের। इतने सारे छात्र, लाखों छात्र बहुत विश्वास से यहाँ आते हैं, चाहे यहाँ झारखंड हो चाहे बंगाल हो, दोनों जगह करप्शन भरा पड़ा है। अभी झारखंड में भी जेपीएससी वगैरह अभी जो भी हुआ उसमें सीट बेचने का आरोप हुआ, पेपर लीक हुआ, तो इस तरह से मतलब छात्रों का मनोबल टूटता है। मैं राजस्थान से आया हूँ, हाँ पैटर्न बहुत ज़्यादा डिफिकल्ट है वहाँ। इधर तो कुछ क्वालिफिकेशन वो नहीं है भाई, कितना नंबर लेकर आते हो, आपको कट ऑफ होती है। पिछली यहाँ पे मैथ की गई थी 62 के आसपास जनरल कट ऑफ। कहाँ से आए? बनारस से आए सर। बनारस से आए जी। बनारस से बंगाल में क्यों? सर वहाँ पर वैकेंसी बहुत मतलब लंबे ड्यूरेशन पर आ रहा है। 2019 में आया था, 2018 में आया था, तब से कोई वैकेंसी नहीं है। उत्तर प्रदेश में जॉब नहीं है अभी फिलहाल तो कहाँ जॉब आ रही है। सुपर टेट का था, 2018 का हुआ है, फिर 19 में हुआ, फिर उसके बाद हुआ ही नहीं। आज 4 से 5 साल हो गए। अब 2026 में आने वाला है और 2026 में यूपी टेट होने वाला है। अभी देखिए क्या होता है, आयोग बनता जा रहा है, लेकिन कुछ पता चल नहीं रहा है और वैसे ही लटके हैं। यूपी में जॉब का स्थिति क्या है? जॉब नहीं मिल रहा है यूपी से बंगाल में? नहीं, थोड़ा डिले तो हो ही रहा है। कहाँ से आए? यूपी से। यूपी से बंगाल में? जी। क्यों? जॉब के लिए। वहाँ पे नहीं मिल रहा है? वहाँ पे गवर्नमेंट का जॉब यूपी में मिल रहा पर बहुत अभी कम है। जैसे भारत में पूरे जहाँ निकलता है वहाँ देखा जाता है बेरोजगारी चरम पे है। यूपी में लास्ट टीचर का एग्जाम कब हुआ था? लास्ट 22 में हुआ, 21 में। जुमला देते हैं सरकार जो है, जो पढ़े लिखे लड़कों हैं उनको केवल डिग्रियां बांट रहे हैं, बाकी जॉब के लिए अभी कुछ नहीं। कहाँ से आ रहे हैं? हम अम्बेडकर नगर से आ रहे हैं। अम्बेडकर नगर मतलब यूपी से जी। यूपी में होता है काफ़ी दिनों से, वहाँ पर वैकेंसी नहीं आई है, तो इसलिए बेरोजगारी ज़्यादा है, इसलिए यहाँ पर आए हैं। आप कहाँ से आए? झारखंड से देवघर। झारखंड परीक्षा হয়, लेकिन झारखंड स्थिति অত ভালো নাই, কেন কি ওইখানে ভ্যাকেন্সি বিরাছে, তাহলে সারা সিট मतलब বিক্রি করে দিচ্ছে ওইখানকার सरकार। आप कहाँ से आए? हम प्रयागराज यूपी से। प्रयागराज यूपी से उतना दूर से यहाँ तक आए? सर जैसे ही शिक्षक भर्ती जैसे किसी में अदर स्टेट में आ रही है तो अप्लाई कर देते हैं। अभी तक जैसे उत्तर प्रदेश में नहीं आ रही थी, अभी 7 साल बाद LTGIC की आई है, तो यहाँ पर आया तो फॉर्म अप्लाई कर दिए। और जैसे इसमें था कि मतलब फाइनल एग्ज़ाम के बाद फिर मेरिट लिस्ट से होना है, तो बस दे रहे हैं। অনেকেই বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ কুণাল ঘোষের। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের রাজ্য থেকেও পরীক্ষার্থীরা বাংলায় পরীক্ষা দিতে আসছে এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে তাদের রাজ্যে চাকরি নেই, নিয়মিত পরীক্ষা হয় না, কতবার পরীক্ষা স্থগিত হয়েছে এবং তারা বাংলায় পরীক্ষা দিতে আসছেন। এবার বিরোধীরা কি বলবে? এই যে বড় বড় কথা, উৎসাহ, বিভ্রান্তি, মানুষকে ভুল বোঝানো, তাহলে যখন এখানে পরীক্ষা হচ্ছে তাহলে অন্য রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসছে কেন? আমাদের ছেলেমেয়েরা তো একবার বলেনি যে এটা শুধু বঙ্গবাসীদের জন্যই করতে হবে, আমাদের জায়গা কেন অন্য রাজ্যের পরীক্ষার্থীরা এসে নেবে? সেই ধরনের সংকীর্ণতা তো আমরা দেখাইনি। কিন্তু যারা এই মিথ্যাচার করে গেল
তাদের চোখে আঙুল দিয়ে আজ বাস্তবটা দেখিয়ে দেওয়ার জায়গা, তোমাদের সরকার শাসিত রাজ্য থেকে চাকরি নেই বলে এ রাজ্যে আসছে তারা পরীক্ষা দিতে। যে এসএসসি পরীক্ষা নিয়ে এত রাজনৈতিক কুনাট্য করলেন বামরাম, আজকে সেই পরীক্ষায় দেখা যাচ্ছে বাইরের রাজ্য থেকে যখন পরীক্ষার্থীরা বারবার করে আসছেন এবং এত ব্যাপক সংখ্যায় আসছেন, এটা প্রমাণ করছে যে বাংলায় কাজ করার জন্য সারা ভারতের মানুষ উদ্গ্রীব। বাংলা যেটা শিল্পে বন্ধা পরিণত করেছিল বামেরা, সামগ্রিকভাবে বাংলায় যখন কর্মসংস্থান আসছে, এই যে আজকের এসএসসির ছবি, এটাই প্রমাণ করছে যে বাংলা কাজের নিরিখে, বাংলা কর্মসংস্থানের নিরিখে ভারতের অন্য প্রদেশগুলো থেকে এগিয়ে আছে বলেই সেই ডাবল ইঞ্জিনের রাজ্যগুলো থেকেও হাজারে হাজারে পরীক্ষার্থী আজকে বাংলার এসএসসি পরীক্ষা দিতে আসছে। ভিন রাজ্য থেকে পরীক্ষা দিতে আসছেন চাকরি প্রার্থীরা, এবং তারা পরীক্ষার্থীরা আসার পরেই যেন তৃণমূল হাতে কলম অস্ত্র পেয়ে গেছে। তারা বলছে যে তাহলে এই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অন্যান্য রাজ্যে চাকরি নেই, চাকরির জন্য তাই পরীক্ষা দিতে আসতে হচ্ছে ভিন রাজ্যের চাকরি প্রার্থীদের এই রাজ্যে। বাংলার এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান থেকে বাংলায় বহু চাকরি প্রার্থী। যোগী রাজ্যে হচ্ছে না শিক্ষক নিয়োগ, দাবি চাকরি প্রার্থীদের। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন কুণাল ঘোষ, এই কটাক্ষ করে একটা পোস্টও করেছেন। আরও একবার পিসিআরকে রিকোয়েস্ট করবো সেই পোস্টটা দেখানোর জন্য। কুণাল ঘোষ কটাক্ষ করে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ এসএসসি 9 বছর পর রাজ্যে এসএসসি পরীক্ষা হলো, এবং এসএসসি হওয়ার পরের ছবিগুলো কিরকম রয়েছে। বিভিন্ন জায়গায় পরীক্ষার্থীরা সকাল থেকে, তাদের মধ্যে অনেক আশা ছিল তন্নিষ্ঠা যে এই বছরের পরীক্ষাটা তারা দিতে পারছেন। আশা রাখছেন তারা যে এবারে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত অন্তত সেই আশাটাই করা যায়, কেননা আমরা কমিশনের তৎপরতা দেখতে পেয়েছি, এর পাশাপাশি প্রত্যেকটা সময় কড়া নজরদারি দেখতে পেয়েছি। কেননা 2016 সালে যে ঘটনা ঘটে গিয়েছে, তারপরে আজকের এই এসএসসি পরীক্ষা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদম আমিও মন থেকে চাই যে আমিও যেন পরীক্ষাটা দিয়ে আমিও যেন স্কুলে ফিরতে পারি। আমার যে এত বছরের একটা, আমি তো চাকরিটা পেতে পারতাম আজকে 10 বছর। আজকে আমার স্বপ্নটা, আজকে আমি তো একটা, আমি আর কি স্কুলে থাকতে পারতাম, ছাত্রছাত্রীদের পড়াতে পারতাম, তাদের সান্নিধ্যে থাকতে পারতাম, কিন্তু সেই সমস্ত কেড়ে নেওয়া হয়েছে আমার কাছ থেকে। আমাদের প্রত্যেকে যারা যোগ্য রেটিং, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা দেওয়া হয়নি। আজকে আমরা এই মুহূর্তে এসে আমাদের পরীক্ষা দিতে হচ্ছে, আমরা জানি না। আজকে আমরা পরীক্ষাটা মন থেকে দিতে চাই না, বাধ্য হয়ে দিচ্ছি, কিন্তু জানি না যে আমরা চাকরিটা ফিরে পাবো কিনা, আমরা সেই জায়গাটা যেতে পারবো কিনা, সেই বিদ্যালয়ে সেই যে স্বপ্নটা আমাদের, সেই স্বপ্নটা পূরণ হবে কিনা আমরা সত্যিই জানি না। বেসের ওপর ডিপেন্ড করে পেপার তৈরি হয়, তো সেই হিসেবে আমার মনে হলো যে পেপার খুব ভালো, কোয়ালিটি খুব ভালো আছে, এবং পরীক্ষাও মোটামুটি দিয়েছি। এবার দেখা যাক। তো পরীক্ষার প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে, ম্যানেজমেন্টও খুব ভালো। ওয়েমার শিটের কার্বন কপি পেয়েছেন? এবার দেখি কার্বন কপিটা। এই যে ওয়েমার শিটের কার্বন কপি, মানে আপনি যেগুলো ফিল করেছেন সেটা আপনি জানতে পারলেন, তাহলে মডেল অ্যান্সার স্ক্রিপ্ট হলে আপনার উত্তরটা নম্বর কত সেটা বুঝে যাবেন। হ্যাঁ বুঝে যাবো। এই যে এতবার দুর্নীতি করেছে এসএসসি, এত অভিযোগ, এবার কি আশা করবেন? একটা নিয়োগ অন্তত স্বচ্ছভাবে হোক। হ্যাঁ আশা তো করছি, এবার বাকিটা আসলে বোঝা যাবে আর কি। আশা করছি ঠিকঠাক হোক। আমি অলরেডি একটি চাকরি করি, প্রাইমারি চাকরি করি, তো সেই ক্ষেত্রেও আমাদের চাকরিটা নিয়েও কেস চলছে, এই চাকরি নিয়েও কেস চলছে। তো যেখানেই যাব না কেন মানে ভরসার জায়গায় রেখে তবে এগোতে হবে, না হলে মানে ভরসা জায়গা যদি এখনই মিস করে দিই তাহলে আর চাকরির পরীক্ষা দেওয়ার মানে কি। আপনারা যারা পরীক্ষার্থী কতটা আশাবাদী? হ্যাঁ নিশ্চয়ই, কোশ্চেন ভালোই এসেছিল। রিক্রুটমেন্ট নিয়ে কতটা আশাবাদী? ওটা তো কোনো আশাবাদীই নয়, না কোনো আশাই নেই। কোশ্চেন পেপারটা ভালো হয়েছে, এবারে দেখা যাক কাট অফ কতটা নাম। স্বচ্ছতা রাখতে হবে। एग्जाम तो बहुत अच्छा गया, क्वेश्चन भी बहुत इजी था, कट ऑफ हाईएस्ट जाएगा। आप लोग को कार्बन जो ओमर शीट का कार्बन कॉपी मिला है आप लोग को? हाँ जी जी। अभी क्या रिक्रूटमेंट में ठीक ठाक होगा, आपको पता लगता है ठीक ठाक होगा? জি হ্যাঁ, আমি পুরো আশাবাদী যে এবার হবেই, রিক্রুটমেন্ট হবে ইনশাআল্লাহ জরুর। আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম। 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ধারার লড়াই চলবে।
এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে, 100% এর বদলা নেব। একদিকে ভিন রাজ্য থেকে পরীক্ষার্থীরা আসছেন এ রাজ্যে এই বাংলায় পরীক্ষা দিতে চাকরির আশায়, অন্যদিকে বাংলায় কথা বলায় এবার বাংলাতেও বাংলাদেশি তকমা দিয়ে চাকরি কিনে নেওয়ার অভিযোগ। অফিসে বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাইয়ের অভিযোগ শিলিগুড়ির বাসিন্দা অভিষেক সেনগুপ্তর। এখানকার যে কলিগসরা আছে, এমপ্লয়িরা আছে, তারা অনেকেই বাঙালি কাজ করেন। তো উনি ওনার মেন বক্তব্য হচ্ছে যে আমি যেহেতু HR ম্যানেজার, আমি প্রথমে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আমাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন। তো সেক্ষেত্রে উনি এটাতে ক্ষুণ্ণ হয়েছেন যে আমি কেন হিন্দিটা বলছি না বেশি করে, এবং কলিগদের মধ্যে মানে কোনোভাবেই আমি যেন বাংলাটা না বলি। প্রথমত গ্রুপ মানে ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না, যেখানে হোক করে। ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বলল যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের, ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক। এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা। তাই যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ D লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা, ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, যে অভিযোগ সামনে আসছে সেই অভিযোগ তো মানে সেই অভিযোগ সামনে আসছে যে এটা মানে কোথাকার অলিখিত নিয়ম হয়ে গেছে, যে বাংলায় কথা বলা যাবে না, সেটা করতে গেলে চাকরি চলে যাবে। দেখো, অভিষেক সেনগুপ্ত যেটা বলছেন, তিনি এর আগে দিল্লিতে কাজ করেছেন, অন্যান্য জায়গাতেও কাজ করেছেন। সেখানে কিন্তু ধর্মের ভিত্তিতে বিদ্বেষের কোনো বিষয় থাকে না এবং একই সঙ্গে প্রত্যেকের ভাষাকে মর্যাদা দেন। এবার যেটা অভিষেকবাবু বলছেন যে যেখানে তিনি কাজ করেন সেখানে সেই সংস্থা কর্তৃপক্ষ সংখ্যালঘু বিদ্বেষী এবং একজন নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করতে গিয়ে, এবং তিনি যেহেতু যথাযথ কাজ করতেন, তাকে ফেয়ারওয়েল দিয়েছিলেন এই অভিষেকবাবু, এবং যে কারণেই কর্তৃপক্ষ তার উপর চেপে বসেন এবং তিনি বিরাগভাজন হন। এবং একই সঙ্গে আর কি অভিযোগ করছেন অভিষেক, তিনি বলছেন যেহেতু তিনি বাঙালি এবং তিনি HRটা মেনটেন করেন এবং সেখানে দেখভাল করেন, অন্যান্য যে কর্মীরা আছেন তাদের সঙ্গে অনেক সময় যেহেতু তিনিও বাঙালি অন্যরাও বাঙালি, কিছু কথাবার্তা, কিছু ছোট ছোট কথোপকথন এতদিন এই ধরনের অভিযোগ ভিন রাজ্য থেকে আসতো, এবার বাংলাতেও হিন্দিতে কথা বলতে হবে। দেখো, যেটা অভিষেক বলছেন যে ওই সংস্থার নিয়ম শুধুমাত্র হিন্দিতেই কথা বলতে হবে, কিন্তু অভিষেক বলছেন যেহেতু তারা সবাই বাঙালি, যেহেতু বাংলাতেই এই অফিস রয়েছে, ফলে কিছু কথাবার্তা কিন্তু বাংলায় হয়। সেই জায়গা থেকেই কিন্তু শেষমেশ কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে তাড়িয়ে দেন এবং জানিয়ে দেন একদিকে যখন তিনি ওই নিরাপত্তা কর্মীর পক্ষ নিয়েছেন এবং তিনি দপ্তরের নিয়ম মানছেন না, হিন্দিতে কথা না বলে কোথাও কিছু বাংলা ভাষার ব্যবহার করছেন, যে কারণেই তাদের মনে হচ্ছে যে তিনি বাংলাদেশ থেকে এসেছেন এবং বাংলাদেশি সংখ্যালঘু বাংলাদেশের যারা সংখ্যাগুরু সম্প্রদায়, সেই সম্প্রদায়ের প্রতি তিনি তার ভালোবাসা দেখাচ্ছেন। সেই জায়গা থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার জেরে কিন্তু অভিষেক মেয়র গৌতম দেবের দ্বারস্থ হয়েছেন। মেয়রের নির্দেশ, পুলিশকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আর কর্তৃপক্ষ বলছেন এই নিয়ে কোনো কথা বলবেন না, যা জানার পুলিশের কাছ থেকে জেনে নিন। বেশ, নজর রাখো প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ। আপনাদেরকে জানিয়ে রাখি, শিলিগুড়িতেই জন্ম এবং বড় হয়েছেন অভিষেক। গত মার্চে HR ম্যানেজার হিসেবে শিলিগুড়ি টি লিঙ্কার্স ও ওয়ানসাল টি নামের একটি কোম্পানিতে যোগ দেন তিনি। অভিষেক সেনগুপ্তর দাবি, তার আপত্তি সত্ত্বেও সম্প্রতি এক সংখ্যালঘু নিরাপত্তা কর্মীকে ছাঁটাই করে তার কোম্পানি। তাকে বিদায় সংবর্ধনা জানিয়ে কোম্পানির বিষ নজরে পড়েন। গত 1 মাস ধরে তার উপর মানসিক নির্যাতন চলছিল। অফিসে তাকে হিন্দি বলতেও চাপ দেওয়া হয়, বলা হয় অফিসে বাংলায় কথা বলা যাবে না। প্রতিবাদ করায় তাকে বাংলাদেশি তকমা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়। এখানকার যে কলিগসরা আছে, এমপ্লয়িরা আছে, তারা অনেকেই বাঙালি কাজ করেন। তো উনি ওনার মেন বক্তব্য হচ্ছে যে আমি যেহেতু HR ম্যানেজার, আমি প্রথমে রুলস অ্যান্ড রেগুলেশনসটা আমাকে দিয়ে ইমপ্লিমেন্ট করবেন।
তো সেক্ষেত্রে উনি এটাতে ক্ষুণ্ণ হয়েছেন যে আমি কেন হিন্দিটা বলছি না বেশি করে, এবং কলিগদের মধ্যে মানে কোনোভাবেই আমি যেন বাংলাটা না বলি। প্রথমত গ্রুপ মানে ব্লু কলার যে জব করে তাদেরকে আপনি বাথরুমটা ইউজ করতে দেবেন না, ওরা করে না, যেখানে হোক করে ওদের খাওয়ার জায়গা দেবেন না, ওরা যেখানে পায় সিঁড়ির তলায় বা যে কোনো একটা জায়গায় ওরা খেয়ে নেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি ভায়োলেন্ট হয়ে গেলেন। মুখে বললো যে আপনার সঙ্গে কাজ করা যাবে না, আপনি হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ওই পার্টিকুলার সংখ্যালঘু সম্প্রদায়ের ঘেঁষা লোক, এর জন্য আমার ডাউট হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশি এবং এখানে ডিসগাইজড অ্যাজ হিন্দু আপনি আছেন। হ্যাঁ, আমি বাংলায় কথা বলি এবং আমি ওই সম্প্রদায়ের ঘেঁষা, তাই যেহেতু আমি সংখ্যালঘু সম্প্রদায়ের নাকি ফেভারে কথা বলি, ওর জন্য ফোর্সফুলি HR থেকে সরিয়ে অন্য একটা মানে গ্রুপ ডি লেভেলের একটা কাজ আমাকে দিয়ে করাতো। আপাতত আমি ঘরে বসা ওর কন্ট্রাক্ট অনুযায়ী তো আমাকে ও ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছে, সে তার জন্য আমাকে 2 মাসের বেতন দেওয়া উচিত। এসব চলবে না, পুলিশকে বলেছি উপযুক্ত ব্যবস্থা নিতে, কড়া বার্তা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। প্রাথমিকভাবে যেই অভিযোগ পেয়েছি সেটা যাতে যথাযথভাবে তদন্ত হয়। ছেলেটিকে মারা হয়েছে, ইনজিওর্ড হয়েছে, বাড়িতে সে আশঙ্কায় আছে, এটা শিলিগুড়িতে চলবে না, শিলিগুড়ি সবার জায়গা। তার সাথে কথা বলবো এবং জিনিসটা ইনডেপথ একটা ইনকোয়ারি করে তারপরে যা হয় সেটা আমি প্রশাসনকেও জানাবো এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। টিভি9 বাংলার তরফে ফোনে সংস্থার মালিক নিকুঞ্জ বনশালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বিষয়টি এড়িয়ে গেছেন, বলেন আমার সঙ্গে নয়, কিছু জানতে হলে পুলিশে যোগাযোগ করুন। মিস্টার অভিষেক আপনার এগেনস্টে কমপ্লেন করছেন যে উনি অফিসে বাংলা কথা বলায় এবং কোনো একজন আপনার যে এজেন্সির সিকিউরিটি গার্ড ছিলেন তাকে ফেয়ারওয়েল দেওয়ায় আপনি তার চাকরি নিয়ে নিয়েছেন এবং আপনি বলেছেন যে বাংলায় কথা বলা যাবে না। सर आपको कुछ भी इंक्वायर करना है तो हमारे नजदीकी पुलिस स्टेशन में इंक्वायर कर लीजिए। नहीं, पुलिस स्टेशन का तो ये बात नहीं है, ये तो आपका ऑफिस का बात है। नहीं सर, मेरे को आपसे कोई काम नहीं है, हम आपको जानते नहीं है, आपको जिससे जो बात करना आप कीजिए, आप मेरे को प्लीज मत कॉल कीजिए। আর এই মুহূর্তে আরো একটি আপডেটে নজর থাকবে। আরএসএস এর সমন্বয় বৈঠকে বাংলার অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ। যোধপুরের বৈঠকে বাংলায় অনুপ্রবেশ বন্ধের দাবি আরএসএস এর। বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রদীপ্ত, প্রদীপ্ত বিস্তারিত জানাও। দেখো, আরএসএস কিন্তু দীর্ঘদিন ধরেই এই ধরনের উদ্বেগ তারা প্রকাশ করেন এবং খোদ প্রধানমন্ত্রী আমরা দেখেছিলাম যখন লালকেল্লা থেকে তিনি স্বাধীনতা দিবসের ভাষণ দিয়েছিলেন সেখানেও তিনি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফলে এই জায়গাটায় কিন্তু আরএসএস এবং বিজেপি তারা একসঙ্গে চলতে চায়, যদিও দুটো সংগঠন আলাদা। এবং আরএসএস এবং বিজেপির যে সমন্বয় বৈঠক যোধপুরে চলছে, যেখানে আরএসএস এর 32টি শাখা সংগঠন অংশ নিয়েছে, তার পাশাপাশি বিজেপির একেবারে শীর্ষ নেতা জেপি নাড্ডা, বিএল সন্তোষ, শিবপ্রকাশরা রয়েছেন। সেই বৈঠক থেকে এই ধরনের উদ্বেগ প্রকাশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তাদের নজর যে বাংলার দিকে রয়েছে, তার কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এই দেশের ক্ষেত্রে নিরাপত্তা শুধু নয়, এই দেশের বিভিন্ন মানুষের খাবারে ভাত বসাচ্ছে, এই কথাও খোদ প্রধানমন্ত্রী বলেছিলেন। ফলে সেই জায়গা থেকে আরএসএস এর এই উদ্বেগ আরো বেশি করে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যকে জোরালো করলো বলেই মনে করছেন রাজনৈতিক মহলের পর্যবেক্ষকরা। এবং 2026-এর নির্বাচনে এই রাজ্যে গেরুয়া শিবির যে মূলত সেই দিককেই তারা নজর দিয়ে এবং মানুষের কাছে এই বিষয়টা তুলে ধরবেন, সেটাও আরএসএস এর এই সমন্বয় বৈঠকে স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রদীপ্ত। बंगाल के बारे में भी विशेषकर लोगों ने चिंता व्यक्त की है और वहां कर विशेषकर घुसपैठी जो प्रादुर्भाव वहां पर हो रहा है, लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है, लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं, तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আরএসএস এর সমন্বয় বৈঠক, সেখানে বাংলায় এই অনুপ্রবেশ ইস্যু, সেই ইস্যু নিয়েও কিন্তু একটা উদ্বেগ দেখা গেল, অর্থাৎ বোঝা যাচ্ছে মানে অনুপ্রবেশ ইস্যুটা কতটা গুরুতর, সেই কারণে তারা সেখানেও যে উদ্বেগ, সেই উদ্বেগটা দেখা গিয়েছে। না, এটা যেটা এক্সপেক্টেড ছিল সেটাই ওনারা বলেছেন।
আরএসএস যেটা বলছেন সেটা নতুন কিছু নয়। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, যখন আরএসএস এর জন্ম হয়নি, কিন্তু তাদের অন্যতম যারা পূর্বপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি সেই সময় বঙ্গভঙ্গ প্রস্তাবে সায় দেন। সেখানে দাঁড়িয়ে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অরবিন্দ ঘোষ তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। আমরা এই ইতিহাস জানি। তারপর থেকে 1925 সালে যখন আরএসএস তৈরি হয়, তখন থেকে ক্রমাগত তারা হিন্দু রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছে, যেটা ভারতবর্ষের যে বহুত্ববাদ তার পরিপন্থী, সেই জায়গাটাকেই আর একবার উস্কে দিয়ে আর একবার এগোনোর চেষ্টা করছে। এবং বাংলা এবং বিহার স্বাধীনতার আন্দোলনে ভাগ হয়েছে, সেই ভাগ হওয়ার ক্ষত আমরা বয়ে চলেছি। আরএসএস সেই ক্ষত সম্পর্কে জানে না, তারা ইতিহাসকে অস্বীকার করে। আজকে তারা যেটা করছে সেটা এক্সপেক্টেড ছিল, এর আগামী দিনে এর বিরুদ্ধে বাঙালিরা নিশ্চিতভাবে লড়বে। আর অনুপ্রবেশ যেটা অবৈধ, তার কোনো জাতি ধর্ম হয় না, অনুপ্রবেশ ও অনুপ্রবেশই হয়, সেটা যে কোনো ধর্মের হলে। সে তার বিরুদ্ধে বাংলার মানুষ আবার দরকার হলে বাংলাকে একত্রিত করে রাখার জন্য লড়বে, এবং আমরা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। ধন্যবাদ আপনাকে। আপনাদের আরো একবার স্বাগত টিভি9 বাংলার ফুল অ্যান্ড ফাইনালের এই সেগমেন্টে। আপনাদের সঙ্গে তন্নিষ্ঠার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছি। আর তন্নিষ্ঠা, এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনালে আমাদের নজর রাখতে হবে রিজেন্ট পার্কের দিকে, কেননা রিজেন্ট পার্কে সেখানে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী এবং সেখানেই নাকি তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানা। সরাসরি চলে যাবো, সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, পুলিশ সূত্র মারফত আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত চন্দন এবং দেবাংশুর কোনো খোঁজ নেই। পুলিশ সূত্রে খবর যে তাদের কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাই মূলত পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ রয়েছে বা তারা কোথায় বর্তমানে আছে সেগুলো যেমন সন্ধান করার কাজ শুরু করেছে। যেহেতু পুলিশ ইতিমধ্যেই অভিযোগ পেয়েছে, তদন্ত শুরু করেছে, তাই একেবারে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের টাওয়ার ডাম্পিং পদ্ধতির মাধ্যমে জানার চেষ্টা করছে যে সেখানে কতজনের উপস্থিতি ছিল। অর্থাৎ পুলিশ কিন্তু ইতিমধ্যেই একদিকে যেমন সায়েন্টিফিক এভিডেন্স, অন্যদিকে যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে এবং অবশ্যই যে একেবারে যে তরুণী, সেই তরুণীর যে বয়ান, সেই প্রত্যেকটিকে সামনে রেখে কিন্তু পুলিশ এগোনোর চেষ্টা করছে। এবং যে ঘটনা ঘটেছে সেই যে রাস্তা, সেই রাস্তার সিসি ক্যামেরা ফুটেজ এবং এই যে ঘটনার নেপথ্যে এর আগে কোনো রকম কিছু ছিল কিনা, অর্থাৎ পারিপার্শ্বিক প্রত্যেকটি জায়গা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে কিন্তু এখন সব কিছু খতিয়ে দেখছে এবং দুজনকে কিন্তু হন্য হয়ে হরিদেবপুর থানা খুঁজছে, যদিও তারা পলাতক। অর্থাৎ এখনো পর্যন্ত হরিদেবপুর থানার পুলিশ তারা কিন্তু অভিযুক্তদের খোঁজ করছে, কেননা দুজন এখনো পলাতক বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সুশোভন। কি হয়েছিল, ঘটনাটা কি জানতে পারলেন? বেশ খালি কালকে রাতে পুলিশ এসেছে, এটা আমি জানি না। আচ্ছা, এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে, গণধর্ষণের বিষয়, এখানে কি পরশু দিনকে কি জন্মদিনে পার্টি বসেছিল? এখানে কিছু আমি জানি না, মানে আমি রাত্রি খালি রাত্রির এখানে থাকি। এই ঘরটা কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। ভাইজি? হ্যাঁ, এই কজন মিলেই থাকে। সেদিন কি কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতাম কি সব হয়েছে। শুক্রবার আমি কিছু শুনিনি, তবে ওনাদের বাড়িতে পার্টি হতো, বন্ধু বান্ধব আসতো, মা ছেলে দুজনেই থাকতেন। এবং আমি ভেতরে তো ঢুকে দেখতে পারিনি, বাইরে থেকে যে যতটুকু আওয়াজ পেয়েছি এইটুকুই বলতে পারি। শুক্রবার তাহলে কোনো আওয়াজ পাননি আপনি, বা শুক্রবার কিছু বুঝতে পারেনি? কোনো জন্মদিনের পার্টি থাকলে সেটা বোঝা যায়? হ্যাঁ, না, কোনো রকম আওয়াজ সেরকম হয়নি। এইখানে মানে বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু মানে কিছু কোনো রকম বলিনি। গতকাল রাতে আমরা কমপ্লেন্ট পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে আর আমাদের ইনভেস্টিগেশন প্রসেস চলছে। ঠিক আছে। আচ্ছা, এমনি কি এখনো পর্যন্ত কেউ আটক বা? ওটা চেষ্টা করছি আমরা। ঠিক আছে। মানে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে বা ওইসব এখন বলতে পারি না আমরা। ঠিক আছে। ঘটনাটা কি হয়েছিল স্যার, মানে যেটা অভিযোগ ক্যামেরা দিয়ে কমপ্লেইন তো হয়েছে, দ্যাট ইজ আ পার্ট অফ আই ক্যান রিভিল ইট, নো? অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। ঠিক আছে। এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বেশ কিছু। এই অভিযোগ সামনে এসেছে কসবা, ভবানীপুর, গড়ফা, আইআইএম, জোকা, যেখানে ধর্ষণ বা গণধর্ষণের অভিযোগ
বারবার করে সামনে এসেছে। সন্দেশখালীর ছায়া এবারে বর্ধমানেও। শেখ শাহজাহান মডেলে নির্যাতনের অভিযোগ উঠছে। তৃণমূল কার্যালয় লাগোয়া একটি ঘরে সেখানে এক মহিলাকে লাগাতার ধর্ষণের চেষ্টার অভিযোগ। সোশ্যাল মিডিয়াতে পোস্ট এবং সেই পোস্টের পরে অবশেষে 3 জন সক্রিয় কর্মীকে, তৃণমূলের সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মনতোষ রয়েছেন আমাদের সঙ্গে। মনতোষের কাছে চলে যাবো। মনতোষ, পুলিশ সূত্র মারফত কি জানতে পারছো, কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যে 3 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সেই 3 জনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে এই 3 জনকে 7 দিনের পুলিশ কাস্টাডি চেয়ে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। এবং এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই যারা বিরোধী তারা সরব হয়েছে যে নারী সুরক্ষা তাহলে কোথায়? বর্ধমানের উপকণ্ঠে এই ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা বর্ধমানের শহরের ঠিক উপকণ্ঠে এই ধরনের ঘটনা, তাহলে নারীদের সুরক্ষা, নারী সুরক্ষা কীভাবে হচ্ছে, নারী সুরক্ষা কোথায়, এই প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন তুলছেন যারা বিরোধী রয়েছে তারা। এবং এই ঘটনার পর থেকে যে 3 জনের নাম সামনে এসেছে, 3 জনের প্রত্যেকে তোমার কাছে আরো, আমি মনতোষের কাছে একটা মনতোষের কাছে আরো একবার চলে যাবো। মনতোষ, আরো একটি বিষয় তোমার কাছে জানতে চাইবো। এই যে 3 জন তৃণমূলের সক্রিয় কর্মী গ্রেফতার হয়েছে, এরপরে জেলা তৃণমূল নেতৃত্বের কাছ থেকে কি কিছু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল এই 3 জন তৃণমূল কর্মী তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিল এবং আজ সকাল এবং দুপুর পর্যন্ত কিন্তু তৃণমূল নেতৃত্ব মুখে কুলু পেটেছিল। অবশেষে তৃণমূলের নেতৃত্ব, বর্তমানে দেবু টুডু তৃণমূল নেতা, তিনি যেটা জানিয়েছেন যে অন্যায় করেছে তার অবশ্যই তার শাস্তি দাবি করছে। কিন্তু তারা তৃণমূল এখন এই মুহূর্তে তার যেটা বক্তব্য, যে তিনি যেভাবে সাফাই দিচ্ছেন যে এখন সবাই তৃণমূল, অর্থাৎ যারা দোষ করেছে তারা তৃণমূল, এইভাবে দেখলে হবে না, এইভাবে তিনি সাফাই দিয়েছেন যে যারা সাফাই দিচ্ছেন। তুমি থাকো আমাদের সঙ্গে মনতোষ। আপনাদের জানিয়ে রাখি, যাদের গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম আলী দফাদার, লাকি দফাদার এবং সোনা দফাদার। এবং এই পুরো ঘটনার পর মুখে কুলুপ কার্যত শাসক দলের নেতাদের। বিষয়টি সামনে আসতে তৃণমূলকে অপরদিকে নিশানা করেছে বিরোধীরাও। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমি সুইসাইড ছাড়া পথ নেই। আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না, এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ? আজ রাক্ষসগুলো ঘুরে বেড়ায়, তাদের উচিত বিচার চাই। এই তৃণমূলের প্রকৃত উন্নয়ন, বাংলা তার নিজের মেয়েকে চায় বলে ক্ষমতায় আসার পর বাংলার মেয়েরা আজকে বাড়িতে সুরক্ষিতভাবে বাস করতে পারছে না। তৃণমূল বলে কিছু নেই, সবাই তো তৃণমূল, সবাই তো শুভেন্দু বাদে তো সবাই তৃণমূল। আমরা কি করব? এখন যে করলো, রাস্তায় চুরি করলো সে তৃণমূল, যে ধাক্কা মারলো সে তৃণমূল, যে ধর্ষণ করলো সে তৃণমূল। এটা হতে পারে না। মানুষ করেছে, অন্যায় করেছে, তারা তৃণমূল নয়, তারা মানুষ নয়, তাদের জাত কিছু নেই। যারা জাত লাগানোর চেষ্টা করছে তাদেরকে বলি, ওই রকম জাত লাগিয়ে কিছু লাভ নেই। বলুন অমানুষ, তাদের বিচার চাই, তাদের বিচার হবে যদি সত্যি প্রমাণিত। বিরোধী বলে কে আছে? কে বিরোধী? কেউ নেই বিরোধী। এটা লজ্জা আমাদের বাংলার মানুষের কাছে। পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত নিজেও তৃণমূল নেতা। তাকে গ্রেপ্তারের দাবিতে কামারপুকুর মেদিনীপুর 7 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজনা কামারপুকুর গোঘাট 2 নম্বর বিডিও অফিস মোড় এলাকায়। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। এ বিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে আমার বৌমা, ও প্রেগনেন্ট ছিল, ওর শাওরিও ছিল ওর সাথে। তো বাড়ি ফেরার সময় বিডিও অফিসটার মুখতে পার হয়ে যাওয়ার পরেতে একজন মাতাল পড়ে থাকে। সে মাতালটা হচ্ছে আমাদের এই পঞ্চায়েত অঞ্চল সভাপতির স্বামী। অঞ্চল সভাপতির স্বামী নাম কি? মনির, শেখ মনির। তো সেও টোটোটাই উঠে, মানে তাকে তুলতে নিষেধ করেছে, যেহেতু মাতাল অবস্থায় আছে, মহিলা আছে, তুলতে নিষেধ করেছে। তারপরে কোনো সে শুনেনি। যাই হোক, টোটোওয়ালা ভয়ের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক তাকে তুলেছে। হয়তো তাকে ভয় করে, যেহেতু সে একটা শাসন ক্ষমতায় আছে, সেই জন্য ভয় করে। কিন্তু তোলার পরে কিছুটা যাওয়ার পরে সে তার গায়েতে হাত দিয়েছে। দেওয়ার পরেতে আমার যে বাড়ির যে বড় বৌদি, সে তাকে বাধা দিতে গেছে যে তুমি আমার গায়ে হাত দিলে কেন। তখন সে
গালাগালি করছে, এত অশ্লীল ভাষা ছুটাচ্ছে যে আমি গায়ে হাত দিয়েছি, বেশ করেছি, যা খুশি করবে করার যা চলে যাও, আমি অঞ্চল সভাপতি স্বামী, আমার কিছুই করতে পারবি না। তাকে তুই তাগারি করে উল্টো পাল্টা ভাষা বলেছে, দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চলে গেছে, তখন তারা চুপচাপ যাওয়ার সময় আবার পুলিশকেও বলেছি আর বিচার নাও যদি করে আমরা করবো আর বিচার। কতক্ষণ পথ অবরোধ হলো? হয়েছে প্রায় মিনিট 20 হয়েছে। যে করেছে তার নাম কি? শেখ মনির হোসেন। কোন পঞ্চায়েতের বা কোন জায়গার কি? কোন দলের? গোগার 2 নম্বর পঞ্চায়েত সমিতি। কোন দলের? সভাপতি বন। আপনার কি হয় যাকে ইয়ে করা হয়েছে তার নাম? আমার মা। সন্দেশখালীর পর এবারে মিনাখায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। মিনাখায় আটপুকুরে আলাউদ্দিন গাজীর বাড়িতে সিবিআই। আমাদের প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, বিস্তারিত জানাও। দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে আটপুকুর এলাকাতে আজকে সিবিআই আধিকারিকরা আসেন। তুমি জানো যে সন্দেশখালীর এই শাহজাহানের যে ঘটনা, শাহজাহানকে যখন ইডি আধিকারিকরা বাড়িতে রেড করতে যান, সেই সময় তার উপরে আক্রমণ করা হয়েছিল ইডি আধিকারিকদের উপরে। সেই আক্রমণের কারণে কেন, কি উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছিল, যা তদন্তের দায়ভার দিয়েছেন আর আদালতের নির্দেশে সিবিআই দায়ভার নিয়েছেন এবং তারা তদন্ত শুরু করেছেন। বেশ কিছুদিন ধরে তারা এই তদন্ত করছেন। গতকাল তারা শাহজাহানের বাড়ি এবং তার আশেপাশে বেশ কয়েকগুলো বাড়িতে তদন্ত করতে কথা বলেছেন। আজকে ফের তারা মিনাখাতে এসছেন এবং এই মিনাখা থেকে লোক তারা সকালে ওই সময় শাহজাহানের বাড়িতে গেছিল, এমনটা সিবিআই জানতে পেরেছে। এখানে আলাউদ্দিন গাজী তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং এই ঘটনায় তাদের কোনো ইনভলভমেন্ট আছে কিনা বা কি কি ইনভলভমেন্ট আছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমাকে। এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম যে সিবিআই আধিকারিকরা তারা এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন আলাউদ্দিন গাজীর বাড়িতে সিবিআই আধিকারিকেরা, এবং গতকালকে সন্দেশখালীতে তারা অভিযান চালিয়েছিলেন মূলত শেখ শাহজাহানের বাড়িতে। সেখানে তারা অভিযান চালিয়েছিলেন কেননা প্রায় ইডির আধিকারিকদের উপর যে আক্রমণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তে সেখানে পৌঁছে যান আধিকারিকরা। এবং আজ মিনাখাতে সেখানেও সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। দুটো ছবি দেখতে পাচ্ছেন, গতকালকের ছবি এবং আজকের ছবি। পরপর শেখ শাহজাহানের কাণ্ডে আবারও তৎপর সিবিআই আধিকারিকেরা। গতকালকের পর আজ আবারও মিনাখাতে সেখানে তারা আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন এবং আপনাদেরকে দেখাচ্ছি গতকালকের ছবি একদিকে এবং আজকের ছবি, দুটো ছবি দেখতে পাচ্ছেন। গতকাল সন্দেশখালীতে সেখানে পৌঁছে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা এবং কারণ হচ্ছে যেভাবে ইডির আধিকারিকদের ওপর হামলা হয়েছিল সেই হামলার ঘটনার একটা তদন্ত, অর্থাৎ তদন্তে আরও বেশি অগ্রগতি আনার জন্য গতকাল সেখানে পৌঁছে গিয়েছিলেন সিবিআই এর আধিকারিকেরা এবং আজ মিনাখাতে সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। এবার তেহট্টের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ তেহট্টে বালক খুনে গ্রেপ্তার 4, গণপিটুনিতে এখনো গ্রেপ্তারি শূন্য। কথা বলবো আমাদের প্রতিনিধি মহাদেব আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, তেহট্টে বালক খুনে 4 জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও গণপিটুনিতে তার যে প্রতিবেশী তাদেরকে যে গণপিটুনি দেওয়া হয় সেই ঘটনায় এখনো অব্দি কাউকে গ্রেপ্তার করা কেন সম্ভব হলো না? দেখো, এখনো পর্যন্ত সেই ঘটনায় কিন্তু কোনো গ্রেপ্তার নেই। পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে মাত্র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটি ওই শিশুটিকে হত্যা করার কারণে, এবং যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল অপহরণের অভিযোগ করা হয়েছিল এবং অপহরণের পরবর্তীকালে কিন্তু খুনের অভিযোগ করা হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়, সেই অভিযোগও দায় করা হয় এবং সেগুলি যুক্ত করে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ যে এই শিশুটি মারা গেছে তার পরবর্তীকালে গণপিটুনিতে যারা মারা গেছেন তাদের পরিবারের 4 সদস্যকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমরা রয়েছি, দেখো সেই জায়গাতেই এখনো দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু ঘিরিয়ে রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং সেখানে তাদের গামছা, অর্থাৎ যারা মারা গিয়েছিল গামছা, চটি, জুতো, রক্ত, বাঁশের টুকরো সমস্ত কিছু পড়ে রয়েছে, কারণ ফরেনসিক দলের আধিকারিকরা আসবেন, তারা নমুনা সংগ্রহ করবেন, এই কারণেই কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটা ঘিরে রাখা রয়েছে। নজরদারি রয়েছে, সিসিটিভি রয়েছে, আলোর ব্যবস্থা করা রয়েছে যাতে রাতে কোনো রকম না হয়, পুলিশ মোতায়েন করা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফরেনসিক দলের আধিকারিকরা আসেননি, কারণ এখানে এত বড় না হয় তার জন্য এই ব্যবস্থা রয়েছে। অবশ্যই নজর থাকবে মহাদেব, ধন্যবাদ। খাস কলকাতায় ফের রাতের অন্ধকারে পেট্রোল পাম্পে তাণ্ডব। বৈষ্ণবঘাটা পাটুলি মোড়ের 45 নম্বর বাস স্ট্যান্ডের যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে দুষ্কৃতীদের দাপাদাপি, লুটপাটের উদ্দেশ্যে পেট্রোল পাম্পে হামলার অভিযোগের তীর শাসক দলের কর্মী সমর্থকদের দিকে। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে যারা পেট্রোল পাম্পের ভেতরে ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। সিসিটিভি যে ক্যামেরা, সেই ক্যামেরায় এই ছবি, পুরো ঘটনাটি ধরা পড়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত তার এখনো খোঁজ পাওয়া যায়নি, তিনি এখনো পলাতক বলে জানা যাচ্ছে। তাণ্ডবের পুরো ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সরাসরি চলে যাবো, সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, এই যে পুরো ঘটনা ঘটে গিয়েছে, সেই ঘটনায় অভিযোগের তীর শাসক দলের কর্মী সমর্থকদের দিকে। একদমই, দেখো যেসব কর্মীদের ছবি উঠে এসেছে সিসিটিভি ফুটেজ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কিন্তু 110 এবং আশপাশের এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে এবং প্রত্যেক কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী বলেই পরিচিত। স্বাভাবিকভাবে এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে যাদবপুরের তৃণমূল নেতৃত্ব। যদিও যাদবপুরের তৃণমূল বিধায়ক এই ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন, পুলিশকে কড়া অ্যাকশন নেওয়ার জন্যও তিনি জানিয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু আতঙ্কিত পেট্রোল পাম্পের মালিক এবং কর্মীরা। যেভাবে গতকাল রাত 9:30 নাগাদ প্রথমে 4 যুবক এসে মারধর শুরু করে রাজা বলে একজন পেট্রোল পাম্পের কর্মীদের, তারপর তাদেরকে নিরস্ত্র করে ম্যানেজারের ঘরে ঢোকানো হলে আরও 10 জন চলে আসে ওই 4 জনের ফোন পে, অর্থাৎ 14 জন মিলে পেট্রোল পাম্পের তাণ্ডব লীলা শুরু করে। পেট্রোল পাম্পে যে ম্যানেজারের ঘর, সেখানে লাথি মারতে শুরু করে, সেখানে অন্যান্য কর্মীদের মারধর করা হয়, এমনকি আলো বন্ধ করে দিয়ে খেলা হবে, এই ধরনের বাক্য শোনা গিয়েছে অভিযুক্তদের কণ্ঠে। অর্থাৎ যেভাবে তাণ্ডব চলেছে 5 নম্বর রুটে থাকা একদম মেন রাস্তার উপরে থাকা ওই পেট্রোল পাম্পে, স্বাভাবিকভাবেই আতঙ্ক এবং চিন্তা বেড়েছে নিরাপত্তা নিয়ে। যে জায়গাতেই ঘটনাটা ঘটে গিয়েছে সেটা যথেষ্ট জনবহুল এলাকা এবং সে কারণেই কিন্তু যারা বাসিন্দারা রয়েছেন, স্থানীয় বাসিন্দারা, তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ তোমাকে শান্ত। পেট্রোল পাম্পে কর্মীদের ব্যাট এবং লাঠি দিয়ে মারধর, পেট্রোল পাম্পের আলো বন্ধ করে লুটপাটের চেষ্টা করা হয়। তাণ্ডবের পুরো ছবিটা সিসিটিভিতে ধরা পড়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত ভোলা ওরফে মুর্শিদ এখনো পর্যন্ত পলাতক রয়েছে। হামলার ঘটনায় আতঙ্কিত পেট্রোল পাম্পের মালিক। ধাক্কাধাক্কি করলো, তারপরে ঘুষি মারলো, এই চোখে ঘুষি মারলো। প্রথমে উনি ওইখান থেকে 3টে গাড়ি লাইন ছিল, আমি বললাম দাদা আপনি এইরকমভাবে নিতে পারেন না, আপনি 3টে গাড়ি হয়, 3টে গাড়ি আপনি পরেই নেবেন, আমি দেবো আপনার 3টে গাড়ি পরে। তখন ওরা আসছে, বলছে না আমাকে আগেই চাই, তুই কোথায় থাকিস, তোর আধার কার্ডটা দে, এ দে ও দে। আমি বলছি আমি কেন তোমায় দেখাবো, তুমি কে যে আমি তোমায় দেখাবো। তারপরে ধাক্কাধাক্কি শুরু করে। আমার ক্যাশে আমার হাতে ব্যাগ ছিল, ক্যাশ অনেকগুলো ক্যাশ ছিল। আমি আমার স্টাফকে ডাকছি, স্টাফ এসছে, ব্যাগ আমাকে ওকে দিতে দিচ্ছে না, যে আমাকে মারে বলে ব্যাগ ওকে দিতে দিচ্ছে না। কোনোরকম ছুটে গিয়ে ওকে ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পরে ও এবারে আমার কলার ফলার সব ধরে। তারপরে আমি ওইদিকে ক্যামেরার সামনে আনলাম। ক্যামেরার সামনে এনেও আমাকে ঘুষি মারছে, ধাক্কা মারছে, গ্যাঞ্জি ছিঁড়ে দিয়েছে, এইসবই হলো। হ্যাঁ, গাড়ি অনেক খুব বাজে বাজে গালিগালাজ করছিল। ওদের বক্তব্য হচ্ছে যে না লোকাল ছেলেদের আগে দিতে হবে, এরকম একটা বক্তব্য। তা আমি বললাম দেখো সবাই তো দাঁড়িয়ে দেবে, লাইন দিয়ে নিক না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো এমার্জেন্সি হলে আমরা সবসময় ছেড়ে দিই। তো এই কথাবার্তা হচ্ছে। তো বাইরের কয়েকজন এসে কি মুর্শিদ, হ্যাঁ, তো ও এসে হঠাৎ করে দেখি আমার অফিসে লাথি মারা শুরু করলো। তো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। ইন দ্য মিন টাইম পুলিশও তখন চলে আসে, তারপর একটু কন্ট্রোলে আসে। আমি এটা শুনলাম 110-এ থাকে ওরা, কিন্তু ইন্টেনশনালি গ্যাস নিতে এসে গ্যাসের গাড়ি এখানে দাঁড় করিয়ে ওরা 4 জন নেমে হঠাৎ করে ওকে মারতে শুরু করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, পাটুলির ছবি একদিকে, অপরদিকে ফুলবাগানের ছবি, দুটো ছবি দেখতে পাচ্ছেন। এর আগে ফুলবাগানে একই ঘটনা ঘটেছিল আর সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও পাটুলিতে। যে দুটো জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ভীষণ উল্লেখযোগ্যভাবে এই জায়গা দুটো ভীষণ জনবহুল এলাকা। জনবহুল এলাকায় এইভাবে যদি দুষ্কৃতীরা তাণ্ডব চালে একটা পেট্রোল পাম্পে ঢুকে, স্বভাবতই যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে একটা দুশ্চিন্তা কিন্তু রয়ে যায়। ঝামেলা করলো বা যেই ছেলেটা আমাদের ওই স্টাফের হাতে গায়ে হাত তুললো, সেই ছেলেটাই প্রায় মানে আমাদের এই পাম্পে আরেক দুবার এরকম করার চেষ্টা করেছিল। তো জানি না ও ইন্টেনশনালি, কিন্তু কালকে যা দেখে মনে হলো ও ইন্টেনশনালি এসে ঝগড়াটা করেছে। খুব বাজে আচরণভাবে জিনিসটা করলো। আমরা ছাড়াচ্ছি, সেই অবস্থায় ওই ছেলেটার মাথায় এরম করে ঘা মেরেছে, সব কিছু বলছে লাইট বন্ধ করে দাও, খেলা হবে, অনেক কিছু কথা আমরা শুনলাম, যেটা কি আমরা এইসব কোনোদিন এই পাম্পে দেখিনি। খুব বাজেভাবে কালকে এই জিনিস ঘটনাটা ঘটেছে। বাইরে থেকে 15-20টা ছেলে এসে পাম্পে এসে হুজ্জুতি করা স্টার্ট করে দিল কোনো কারণ ছাড়া। গালিগালাজ তো করছিলই, ঠিক আছে, তারপর লাইট বন্ধ কর, ক্যামেরা বন্ধ কর, মারপিট হবে, খেলা হবে, ক্রিকেট ব্যাট নিয়ে এসছে, এইসব নিয়ে ঝামেলা শুরু করে দিয়েছে। দিল্লিতে খুন মুর্শিদাবাদের বড়ুয়ার যুবক। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, 5ই সেপ্টেম্বর দিল্লির শান্তনগরে নিখোঁজ হয়ে যান হাবিব শেখ। তারপর ঠিক কি হয়, কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক,
দেখো 5 তারিখ সেপ্টেম্বরে বাড়ি থেকে বেরিয়ে যায়, এরপর নিখোঁজ ছিল। এরপর গতকাল কিন্তু তার দেহ উদ্ধার হয়েছে। তার দেহতে একাধিক ক্ষত বিক্ষত দাগ রয়েছে এবং রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের যেটা অভিযোগ, তাকে খুন করা হয়েছে। বিগত 4 থেকে 5 বছর আগে দিল্লির শান্তনগর এলাকায় যায় এই যুবক এবং সেখানে ব্যবসার কাজ করতে নিজস্ব, এবং সেখানে গিয়ে বন্ধুদের সাথে একটা আর্থিক লেনদেন নিয়ে গন্ডগোল ছিল, এমনটাই প্রাথমিক অনুমান পরিবারের। এবং পরিবারের অভিযোগ সেই আর্থিক লেনদেনের কারণেই যে ঘটনা ঘটেছে, সেই কারণে তাকে খুন করা হয়েছে। তবে এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু তদন্ত করতে শুরু করেছে দিল্লি পুলিশ, এবং এই যে ঘটনা ঘটেছে তারপর আবারও এক পরিযায়ী যে বাঙালি রয়েছে সেই খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বেশ, ধন্যবাদ। আর অপরদিকে কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনা, সেই ঘটনায় গ্রেফতার দেশরাজের বাবাও। রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মহাদেব, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে দেশরাজের ঘটনার পর তাকে কিন্তু পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কাস্টাডি চেয়েছিল, এবং তারপরেই কিন্তু পুলিশ কাস্টাডির পরেই তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং তার আগে কিন্তু বাবা রাঘবেন্দ্র সিং, তিনি বিএসএফে কর্মরত, তাকে তার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে কিন্তু বিএসএফ আধিকারিকদের কাছে পুলিশ গিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু যেহেতু সীমান্তরক্ষীতে তিনি কাজ করেন, বেশ কিছু বিধিনিষেধ রয়েছে, সীমান্তরক্ষীর বেশ কিছু নিয়মকানুন রয়েছে, সেই সকল নিয়মকানুন মেনে তার পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে আবেদন করা হচ্ছিল যে তাকে নিয়ে আসা হবে কৃষ্ণনগরে। এবং এখনও পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের অনুমতি এবং সই স্বাক্ষর বাকি রয়েছে। বাকি সেই সকল সমস্যার সমাধান হলেই কিন্তু রাঘবেন্দ্র সিং অর্থাৎ দেশরাজ বাবা কিন্তু কৃষ্ণনগরে নিয়ে আসা হবে। ধন্যবাদ তোমাকে। 3 দিন নিখোঁজ থাকার পর যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে মৃতের বান্ধবীর আত্মীয়র বাড়িতে ভাঙচুর। উত্তপ্ত দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকা। মৃত যুবকের নাম ভৈরব ক্ষেত্রপাল, বয়স 23, নিউ টাউনশিপ থানার ব্যাম্বে কলোনি এলাকার বাসিন্দা। মৃত যুবকের দিদি অভিযোগ, ভাইকে নিয়ে গেছিল তার বান্ধবী, তারাই খুন করে ঝুলিয়ে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাট ফোর্সও। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রথমে আমরা দেখে বলেছিলাম ওর মাসির মেয়েটা আমার ভাইকে ভালোবাসে। আমরা বলেছিলাম যে যদি কিছু আমার ভাই ভুল করে থাকে আমাদেরকে এসে বলবি, শোনেনি। তারপরে কোথায় ওকে ফোন করে ডাকলো আমার ভাইকে। তারপরে আজকে সকালে শুনছি এরকম করে মেরে টাঙিয়ে দিয়েছে ওইখানে। কারা টাঙিয়েছে? এরাই, তাছাড়া কে হবে? কি নাম এর? এর নাম রিঙ্কু। আজকে বডি পাওয়া গেছে, কারণ ওই আমাদের ওখানে মন্দির আছে, ওখানে একটা পিছন দিকে, ওই পিছনে মন্দিরের পিছনে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে গেছে। কি মনে হচ্ছে? মার্ডারই হয়েছে, মার্ডারই করেছে। কে মেরেছে? এবারে বাড়ির লোকই মারবে, বাড়ির লোকই মারবে। এখানে মেয়ের বাড়ি? হ্যাঁ, মেয়েটা এখানে দিদির বাড়ি, দিদির সঙ্গে থাকতো। ফের হুমকি বিধায়ক আব্দুর রহিম বক্সির। বিজেপি নেতা বিধায়কদের গলায় অ্যাসিড ঢালার হুঁশিয়ারি বিধায়কের। বাংলা পরিযায়ী শ্রমিকদের রোহিঙ্গা বলা হলে গলায় অ্যাসিড ঢেলে দেবো। এলাকায় বিজেপি করলে সামাজিক বয়কট করারও হুঁশিয়ারি দিয়েছেন রহিম বক্সি। যারা কাজ করে বাইরে পরিযায়ী শ্রমিক, তারা কেউ বাঙালি নয়, পশ্চিম বাংলার নয়, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি। এই চিৎকার করে তিনি বললেন। আমি তখনও বলেছিলাম, আজকেও বলছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক, যদি এরপরে তোমার মুখে যদি এই কথাটা আরেকবার শুনি যে আমরা বাঙালিরা বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্যাসিড দিয়ে তোমার কণ্ঠটাকে পুড়িয়ে ছাই করে দিব। তুমি এটা জেনে রাখো, এটা পশ্চিমবঙ্গ, এটা আমরা বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখো না, অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দিও, তুমি এটা জেনে রাখো। রহিম বক্সির মতো এমন নির্লজ্জ অশিক্ষিত লোক মালদা জেলার রাজনীতিতে আসেনি। তিনি আজকেও ভারতীয় জনতা পার্টির বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষের সম্বন্ধে যে সমস্ত কথা বলেছেন, অ্যাসিড ঢেলে দিব, পিটিয়ে মারব, বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দিব, সমস্তটাই তিনি অগণতান্ত্রিক, অসাংবিধানিক কথা বলছেন। এবং তার পার্টি তাকে কিভাবে জেলা সভাপতির পদে রেখে দিয়েছে, এটা ভাবতে আমাদের আশ্চর্য লাগছে। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে থানায় মতুয়াদের একাংশ। মতুয়াদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ। ভাবাবেগে আঘাতের অভিযোগে কল্যাণী থানায় নালিশ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েও বিজেপিকে ভোট কেন? মতুয়াদের দিকে আঙুল তুলে বিতর্কে জড়ান মহুয়া মৈত্র। ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ মমতা বালার। দলের মধ্যেই সমালোচনার মুখে কৃষ্ণনগরের সাংসদ।
মহুয়া মৈত্র ঠিক কি মন্তব্য করেছিলেন আগে জানিয়ে এত বিতর্ক, শোনাবো আপনাদের। প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ, কাদের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? যে বক্তব্যে এত বিতর্ক সেই বক্তব্য শুনলেন আপনারা। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে তাই থানায় মতুয়াদের একাংশ, মতুয়াদের নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, ভাবাবেগে আঘাতের অভিযোগে কল্যাণী থানায় নালিশ। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েও বিজেপিকে ভোট কেন, মতুয়াদের দিকে আঙুল তুলে বিতর্কে জড়ান মহুয়া মৈত্র। ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ মমতা বালার। দলের মধ্যেই সমালোচনার মুখে কৃষ্ণনগরের সাংসদ। মহুয়া মৈত্র কোন সমাজের মানুষ সেটা আমার জানা নেই। উনি মতুয়া সমাজের বড় গভীর দলের মতুয়া সমাজের মানুষ। মতুয়ারা শান্ত ভদ্র পরিবেশ, সাধু পাগল গোসাই। আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর এই জাতির জন্য এসেছিলেন, সকল সম্প্রদায় মানুষকে বাঁচানোর জন্য শিক্ষার আন্দোলন করেছে। যেজন্য মহুয়া মৈত্র যে কথা বলেছে তার কথার প্রতি আমাদের মতুয়া সমাজ থেকে তাদের জন্য ধিক্কার জানাই। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আমরা কল্যাণী থানায় এফআইআর করতে যাচ্ছি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।